আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আমার লাইভে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে একটা বিষয় নিয়ে আমি বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য চেষ্টা করছি, আহ, কর্মজীবন নিয়ে। তো আমরা গার্মেন্টসে যারা চাকরি করি তাদের উত্থান এবং পতন যেটা হয়, যেভাবে মানে জিরো থেকে হিরো যেটাকে বলা হয়, আমি সেটা নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি অনেকদিন যাবত। আমি ট্রেনিং এ আসবো এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি আমি। তো আজকে শেষমেশ আসলাম। বাংলাদেশে আমাদের যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করি, আমরা জানি মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার একটা ডিপার্টমেন্ট আছে। আহ, তাদের উপরে অলরেডি ধরতে গেলে গার্মেন্টসের উত্থান পতন হয়, যত হিসাব যতগুলো আছে, হিসাবটা ডকুমেন্ট গুলো সবসময় আইর উপরে বেসিস হয়। আই বেসিস ফ্যাক্টরি গুলো অনেকে উন্নতি করে এবং ক্রমশ আরো উন্নতি হচ্ছে। আই কি, আইর কাজ কি, আইতে জব নিতে হলে কি কি যোগ্যতা দরকার হয়, এসব বিষয় নিয়ে আমি আজকে কথা বলার জন্য একজনের সঙ্গে আসছি, আমার পরিচিত ভাই। হ্যাঁ, আমরা তার কাছ থেকে কিছু শুনবো, পরিচয় নেব। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে লাইভে যুক্ত থাকবেন, ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না দেখলে মিস করবেন। সো আমি পরিচয় পর্বর দিকে যাব না ওইভাবে, তারপরেও আমি যেটা পড়ার চেষ্টা করছি। তো আমার সাথে আমার বড় ভাই আছেন, ভাই বলি কলিগ বলি, যাই হোক, ওনার কাছ থেকে কিছু শুনবো। উনি এই গার্মেন্টস সেক্টরে বেশ কিছুদিন ধরে কাজ করছেন, আইতে, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। উনি কিভাবে আসলেন এবং পড়াশোনা কোথা থেকে শেষ করলেন, কি ধরনের যোগ্যতা লাগে, সেগুলো ওনার মধ্যে শুনবো। তো ভাই, আপনাকে বলি, আপনার নাম যদি বলেন। যে আমি জানি, অথচ আমার যারা আছে তারা হয়তো জানে না। ধন্যবাদ বেলাল ভাই। তো আমি আমার নাম হচ্ছে মালিকুজ্জামান সজীব। আমি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি 2012 সালে। আমার মেজর ছিল হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর উপর। তো আমি 2012 সালে জয়েন দেই যে আই অফিসার হিসাবে। তো ধাপে ধাপে এখন আমি প্রায় আমার এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ আমার এক্সপিরিয়েন্স প্রায় 11 সাড়ে 11 বছর। ভাই, মাঝখানে একটু থামায় দেই, সেটা হচ্ছে আমি আহ, আমি জানি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করতে হলে কি কি কাজ করে আসতে হবে, বাট যারা নতুন আসতেছে, মাত্র পড়াশোনা শেষ করতেছে, ভাবতেছে জবে যাব, কি ধরনের জব করব, যারা এটা নিয়ে চিন্তা করছে। তো আপনি পড়াশোনা, মানে যদি বলি যে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করবো, এটা লেখাপড়া মানে কোথায়, এসএসসি না ইন্টারের পর থেকে কোনো কোর্স করতে হয়, বা বিএসসি মানে এটা পর থেকে, মানে ইন্টারের পর থেকে? শিক্ষাগত যোগ্যতা বলতে আইতে যারা কাজ করতে আসবেন তাদের মিনিমাম হচ্ছে যোগ্যতা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। তবে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা অ্যাপারেল অ্যাডভান্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বলেন, আর হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, দুইটাই সেম। তো এটা হলে ভালো হয়। প্রথমত যারা আইতে কাজ করতে চান তাদের জন্য আমার হচ্ছে পরামর্শ হচ্ছে এরকম যে তারা ফ্রেশার অবস্থায় যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি তারা ম্যানেজমেন্ট ট্রেনিং করে, সেক্ষেত্রে তাদের বেসিক যে জিনিসগুলা সেগুলি হচ্ছে একজন ভালো আইর বস কিংবা একজন অ্যাডভাইজর এর সাথে পরামর্শ ক্রমেই তারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ক স্টাডির যে বেসিক বিষয়গুলো আছে, যেমন হচ্ছে ক্যাপাসিটি স্টাডি, দেন হচ্ছে হচ্ছে মোশন, মাইক্রো মোশন নিয়ে কাজ করা, তারপরে আইর যে টুলস গুলো আছে, লিনের টুলস গুলো আছে, এইগুলি মোটামুটি 6 মাস বা 1 বছর তারা যদি প্র্যাকটিস করে এবং 2 বছর যদি আইতে কাজ করে, তারপরে যদি সে যদি মনে করে যে না, আমি আইতে থাকবো না, মার্চেন্টাইজিং এ যেতে চাইলে যেতে পারেন। তবে বেসিক গার্মেন্টস এর বেসিক যেটা, সেটা শেখার জন্য আমি মনে করি যে আই ডিপার্টমেন্টে কাজ মানে করাটাই বেটার। আপনি যেটা বলতে চাচ্ছেন, আইতে ফিউচার ভালো, ফিউচার ডেফিনেটলি ভালো। যখন আমি স্টাডিতে স্যালারি কত হয় এখানে? স্যালারি, এখন বর্তমান বাজারে স্যালারি অনেক ভালো, তবে এটা অর্গানাইজেশনের উপর ইয়ে করে আর কি, ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম একটা যেটা জানতে ম্যাক্সিমাম চাচ্ছেন। আমি ধারণা দিতেছি 20 থেকে 25-এর মধ্যে সে এন্ট্রি লেভেলের জব গুলা হয়ে থাকে আর কি। আচ্ছা, ম্যানেজমেন্ট ট্রেনিং, যদি ম্যানেজমেন্ট ট্রেনিং অবস্থায় এদের স্যালারি 16 থেকে 20 বা 25 হতে পারে। আচ্ছা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবার পরে
ফার্স্ট জবে ঢুকলে আপনার 20 থেকে 25-এর মধ্যেই মোটামুটি একটা জি স্যালারি রেঞ্জ জি হয়। জি এটা যদি সে ভালো করে, আসলে প্রথম তার ডেজিগনেশন কি হয় এখানে? First, ম্যানেজমেন্ট ট্রেনি থেকে এখানে অর্গানাইজেশনের উপর তাদের অর্গানোগ্রামের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে কোনো কোনো ইন্ডাস্ট্রিতে ধরেন যে ম্যানেজমেন্ট ট্রেনি থেকে সরাসরি জুনিয়র এক্সিকিউটিভ অথবা অফিসার লেভেল আসে, তারপরে অফিসার থেকে সিনিয়র অফিসার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার। আর জুনিয়র এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ট্রেনি থেকে জুনিয়র এক্সিকিউটিভ, তারপরে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, দেন হচ্ছে সিনিয়র ম্যানেজার, এজিএম এবং ডেফিনেটলি জিএম। এবং তারপরে একটা ভালো সুযোগ থাকে, সেটা হচ্ছে হেড অফ অপারেশন। আচ্ছা, মূলত বর্তমান যে ফ্যাক্টরি গুলো আছে, অনেক আই স্টাবলিশ যে ফ্যাক্টরি গুলি, সেগুলিতে আপনার হচ্ছে যারা হেড অফ অপারেশন থাকে, তেনারা আই থেকে এরা প্রেফার করে অনেক ফ্যাক্টরিতে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আইতে ফিউচার ভালো। মনে করেন যে যদি আমি ফার্স্ট যখন শুরু করলাম তখন হচ্ছে 20 থেকে 25,000 টাকা স্যালারি হচ্ছে আইতে স্টাডিতে, এবং সর্বোচ্চ মানে এক একটা ফ্যাক্টরির অর্গানাইজেশন তো এক এক রকম, স্যালারি স্ট্রাকচারটাও ওইরকমই। কিন্তু আমি চাচ্ছি মিনিমাম একটা লেভেল যদি একজন এজিএম পর্যন্ত যায়, স্যালারি কি পরিমাণে মানে হতে পারে আর কি? এখন মার্কেট অনুযায়ী একজন এজিএম এর বেতন সর্বনিম্ন 1 লাখ থেকে 2.5 লাখ, 3 লাখও আছে, এরকম Very 3.5 লাখ আছে। এটা ডিপেন্ড করে আপনার হলে এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে অর্গানাইজেশনের আপনার ক্যালিবার অনুযায়ী হয়তো স্যালারিটা এইভাবে প্রতিটা অর্গানাইজেশনে নেগোসিয়েশন হয় আর কি। আচ্ছা, বুঝতে পারলাম ভাই। আরেকটা জিনিস একটু জানা চাচ্ছি যে আয়ের কাজটা কি, মানে যেটা আপনারা যেটা করে থাকেন, একটা সব ধরনেরই তো কাজ করতে হয়, বাট বেসিক্যালি যে কাজটা আর কি, যেটা যারা নতুন আসতে চাবে যে গার্মেন্টসে আমি জব করব, অনেকে আগে আমরা শুনতাম কিন্তু গার্মেন্টসের জব মানে সমস্যা, গার্মেন্টসের জব মানে খারাপ জায়গা, মানে এরকম একটা প্রথা ছিল এক সময়। সেটা হচ্ছে আপনার 2010 সালের আগ পর্যন্ত গার্মেন্টসের চাকরিগুলো মানুষ ঘৃণা করতো, এরকম একটা পর্যায়ে ছিল গ্রামে। ইভেন আমি নিজেও দেখেছি যে কোনো গ্রামের আশেপাশে বাড়ির যদি কেউ লোক শোনে যে গার্মেন্টসে চাকরি করে, ওর আর বিয়ে শাদী হওয়া কঠিন হয়ে যেত। বাট ডেফিনেটলি এখন এটা না, এখন অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড ছেলেপেলেরা আসছে এবং আপনারা অনেক ভালো করছে। আপনারা আসছেন বিধায় আজ পর্যন্ত এখন যেই ম্যান মেশিন মেথড নিয়ে আপনারা যে কাজ করে, এটা টোটালি একটা কমপ্লিটলি একটা জায়গায় আসছে যে কেউ চাইলেই লোক একটা বেশি লাগাতে পারছে না, যেটা হিসাবের জায়গা, যেটা আমি মনে করি। তো আপনি যেহেতু সরাসরি আইতেই কাজ করেন, এটা আমার চেয়ে আরো ভালো বলতে পারেন বেশি। মূলত আই সেবা বা আই কাজটা কি আর কি, মানে সবই তো করেন এটা গার্মেন্টসের টোটাল, আমি যতটুকু জানি আইর উপরে ডিপেন্ডেন্ট অনেক কিছুই। টোটালি মালিক পক্ষ যেটাকে বলা হয়, অনেকে বলতে শুনি যে আই মানে মালিক পক্ষ, সেভ করার জায়গা যেটা। তো আমি ছোট করে যদি একটু বলেন যে আই কাজ তো অনেক, তো মোটামুটি কাজ লেভেলটা কি? মূলত হচ্ছে কস্ট সেভিংস এর জন্য এবং ম্যান পাওয়ার ইউটিলাইজ এবং ইউটিলাইজেশনের জন্যই হচ্ছে কস্ট সেভিংস এর জন্যই মূলত আপনার আইতে আসে। কস্ট সেভিংস এর মধ্যে অনেক কিছুই পড়ে এখানে। তো একজন আই হিসেবে আইর যে জেডি অর্থাৎ জব ডিসক্রিপশন, তো মূলত আই তো অনেকগুলো মানে ক্ষেত্র আছে, যে এরিয়া আছে, যেমন ধরেন যে কস্টিং সাইড আছে, তারপরে হচ্ছে সুইং প্রোডাকশন আছে, তারপরে হচ্ছে কাটিং আছে, তারপর ফিনিশিং, এরপর হলো প্রসেস এক্সিলেন্সে আছে। তো প্রসেস এক্সিলেন্সটা একটু চ্যালেঞ্জিং জব, এবং প্রসেস এক্সিলেন্স সে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মেথড এবং টেকনিক সে হচ্ছে ইনোভেশন করে, এবং যে কোনো ক্রিটিক্যাল কাজকে আরো সিম্পলিফাই কিভাবে করা যায়, মডিফাই করা যায়, সেখানে এসএমবি সেভিংস বলেন, সময় বলেন, তারপর কস্ট সেভিংস বলেন, সবগুলো করে। তো এইটা মূলত হয় আপনার হচ্ছে মেথড স্টাডির মাধ্যমে, লিনিয়ার টুলস এবং অন্যান্য সবকিছু করে। তো আমি বলতে চাচ্ছি যে আইর যে নর্মাল আইর যে জব ডিসক্রিপশন, মূলত তাকে হচ্ছে একটা অপারেশন বুলেটিন অর্থাৎ একটা গার্মেন্টস এর অপারেশন বুলেটিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, এবং প্রথম কাজেই হচ্ছে অপারেশন বুলেটিন সে হচ্ছে প্রিপেয়ার করবেন নিজেই। সেখানে আপনার সে এসএমবি বিল্ড আপ করবে, তারপরে মেশিন, নাম্বার অফ মেশিন সে হচ্ছে অ্যালোকেট করবে, তারপর টার্গেট সে অ্যালোকেট করে দিবে। এরপর হচ্ছে থ্রেড কনজাম্পশন করে, থ্রেড কনজাম্পশন, এটা থ্রেড কনজাম্পশনের মাধ্যমে সে হচ্ছে বাল্কের জন্য সে হলো থ্রেড কনজাম্পশন দিবে।
তারপরে হচ্ছে ম্যান পাওয়ার, একটা লাইনে কতজন ম্যান পাওয়ার আসতেছে এবং কোথায় কোথায় ম্যান পাওয়ার, সে হলো কোন প্রসেস ওয়াইজ ব্যালেন্সের পরে আপনার কোথা থেকে সে হলো ম্যান পাওয়ার ব্যালেন্সিং করে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে প্রতি আওয়ারে হচ্ছে সে ফলো আপ করবে এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে, বিশেষ করে বটলনেক হলে বটলনেকের অনেকগুলো টুলস অ্যান্ড টেকনিক আছে, যেটা আইর একজন আইকে এই বটলনেক সলিউশন গুলো করতে হয়। তো করার পর বটলনেক সলিউশনের পর হচ্ছে সে হচ্ছে লাইনের টার্গেট দিবে। প্রতিটা প্রসেস ওয়াইজ সে হচ্ছে টার্গেট অ্যানালাইসিস করে সে একটা লাইনের টার্গেট সেট করবে এবং লাইনের টার্গেট শেষ করার পর সে হচ্ছে ফলো আপে থাকবে, হচ্ছে প্রোডাকশন আওয়ারলি প্রোডাকশন ফলো আপ করবে, সেখানে কি কি ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো সে সমাধান করবে আর কি। ভাই মাঝখানে একটু থামাই দেয় আপনাকে, এই যে লাইনের কথা বলতেছেন, যারা একেবারে নিউ গার্মেন্টস, এর আগে কখনো সে গার্মেন্টস করে নাই, লাইনটা বুঝতেছে না, মানে একটা লাইনে কতজন লোক থাকে এবং এই একটা ফ্লোরে যদি আপনার আমিও যেহেতু গার্মেন্টসে আছি, তো একটা ফ্লোরে দেখছে 8টা যদি লাইন থাকে, সে কথার কথা 8টা লাইন আছে, মনে করেন যে 65 ম্যান পাওয়ারের লাইন সেট করছেন বা 50-এ করছেন, 8টা লাইন থাকলে কয়জন আই আপনার কাছে মনে হয় যে এটা হলে জাস্ট ভালো? কম বেশি সেটা কোম্পানি অনুযায়ী হয়তো বা কম এখন বেশি রাখে। কথা হচ্ছে এটা নির্ভর করে হচ্ছে লাইনের হচ্ছে নাম্বার অফ ম্যান পাওয়ারের উপর। তো একজন আই অফিসার, সে হচ্ছে 3টা লাইন, যদি বড় লাইন হয় সেক্ষেত্রে 2টা লাইন সে টেক অফ করতে পারবে মানে আর কত কি। ম্যান পাওয়ার এটা আর কি? এইটা ছোট line, বড় হচ্ছে line তো হবে। বড় লাইন হচ্ছে যদি আপনি 7-এর লাইন ধরেন, হ্যাঁ, সেখানে ধরেন যে ম্যান পাওয়ার প্রায় 53 থেকে 54-56, ভেরিয়েশন হতে পারে 2-4জন। ভেরিয়েশন হতে পারে। এই ধরনের লাইনের জন্য 2জন আই রাখাটা বেটার, কারণ হচ্ছে আইর অনেকগুলি কাজ থাকে যা এর থেকে বেশি হলে ওর জন্য একটু বার্ডেন। আই কি স্যাম্পল কালেক্ট করে? মনে করেন যে একটা স্যাম্পল, একটা স্টাইল চলতেছে, এটা শেষ হয়ে গেল বা শেষ হওয়ার আগে, তো মনে হয় আই কি চিন্তা করতে হয় যে পরে এটা কি? অবশ্যই সে লাইন চেঞ্জ হওয়ার আগে মিনিমাম 2 থেকে 3 দিন আগে সে হচ্ছে প্রি আইর কিছু প্রি অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরেন যে স্যাম্পল কালেক্ট করবে, স্যাম্পল অ্যানালাইসিস করবে, তারপর হচ্ছে বুলেটিন সে হচ্ছে অ্যানালাইসিস করবে। বুলেটিন অ্যানালাইসিস করার পরে সে হচ্ছে মেশিন রিকোয়ারমেন্ট যাবে, মেশিন রিকোয়ারমেন্টে হচ্ছে টাইপ অফ মেশিনের কতটা কোন মেশিন লাগতেছে সে হচ্ছে অ্যালোকেট করে দিবে। দেন হচ্ছে গাইড ফোল্ডার অ্যাটাচমেন্ট কি ধরনের লাগতেছে সে আগের থেকেই হচ্ছে সে মেশিন রিকুইজিশনের মাধ্যমে এবং সাথেই সে হচ্ছে গাইড ফোল্ডার অ্যাটাচমেন্টের একটা রিকোয়ারমেন্ট দিবে। এটা হচ্ছে লাইন আপনার হচ্ছে লেআউটের ঠিক 3 থেকে 7 দিন আগেই সে হচ্ছে প্রিপারেশন করে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা প্রিসেটিং এরিয়া থাকে, যেমন ক্রিটিক্যাল প্রসেস এরিয়ায় দেখা যায় যে লাইন লেআউটের সময় আপনার হচ্ছে প্রোডাকশন হ্যাম্পার হয়। কি কারণে হয়? ক্রিটিক্যাল প্রসেসে সে হচ্ছে মেশিন অ্যাডজাস্টমেন্ট প্লাস হচ্ছে অপারেটর হচ্ছে টিচিং এর ক্ষেত্রে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আই হচ্ছে প্রি সেটিং এরিয়ায় আগে ভাগেই সে হচ্ছে অপারেটর সিলেক্ট করে লাইন লেআউটের 2-3 দিন আগে সে হচ্ছে অপারেটরকে টিচ করবে এবং একই সঙ্গে মেকানিকের সহায়তায় নিয়ে সে মেশিন অ্যাডজাস্ট করতে পারবে। তাতে হয় কি আপনার হচ্ছে লাইনে লেআউটের যে কিউসিও টাইমটা এটা কনজিউম হয় আর কি, অল্প একটু সময়। ছোট্ট একটা প্রশ্ন করে আরেকটা, আমি 2008 সালে 10 সালে 11 সালে দেখতাম এরকম একটা লাইন লেআউট শেষ, মানে লেআউট করার পরে প্রোডাকশন শেষ করছি, পরে একটা প্রোডাকশন ঢুকবে, একটা প্রোডাক্ট ঢুকবে, শার্ট প্যান্ট যাই হোক, এটা ঢুকবে, এটার একটা অপেক্ষা থাকতো যে এটা ঢুকবে, তার মানে প্রায় 2-3-4-5 ঘন্টা, এমনকি আমি দেখছি 8 ঘন্টা পর্যন্ত সব লোক বসা। কিন্তু ইদানিং এটা আমি গার্মেন্টসে দেখতেছি না। এটা আপনি কি মানে আমার কাছে মনে হচ্ছে এটা আই একটিভ 100% থাকার জন্যই এই গ্যাপটা মনে হয় না এখন আর। একটা মেশিন খালি হলেই আরেকটা প্রোডাক্ট কিন্তু ঢুকে যাচ্ছে, মানে লেআউটের যে গ্যাপ, এটা আইর একটা ভাষা আছে, এটা মনে হয় এই শুধু আই যদি ভালো থাকে, ভালো যদি অ্যাক্টিভ থাকে, তাহলে মনে হয় এটা সেভ হয়ে যায়, টাইমটা ওয়েস্ট টাইম, আমার কাছে মনে হচ্ছে এরকম আমি দেখতেছি। তো এই লেআউটটা সঠিক সময়ে হওয়ার জন্য আমরা যেটা ফলো করি আর কি, সেটা হচ্ছে কিউসিও রিপোর্ট আমরা মেনটেন করি। কিউসিও মেনটেন করার আগে পূর্ব শর্ত হচ্ছে রিস্ক অ্যানালাইসিস করা। রিস্ক অ্যানালাইসিসের মাধ্যমে আপনি প্রোডাক্টের ক্রিটিক্যালিটি, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল ইন হাউসের আপডেট,
প্লাস স্ট্রিমস অ্যাক্সেসরিজ এর আপডেট, এটা আগের থেকে এনশিওর করা হয়। অর্থাৎ আমি লাইন শুরু হওয়ার আগে যে প্রিপারেশন গুলো দরকার, যেমন হচ্ছে যে কোনো মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য 5টা জিনিসের প্রয়োজন। আচ্ছা প্রথমত হচ্ছে ম্যাটেরিয়াল, সেকেন্ড হচ্ছে ম্যান পাওয়ার, মেশিন, মেথড, দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট। তো এই 5টা এনশিওর করবে হচ্ছে আপনার রিস্ক অ্যানালাইসিস। সেক্ষেত্রে আপনার ইনপুট, দ্যাট মিনস হচ্ছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাঠ প্যানেল আপনার রেডি আছে কিনা, এটা হচ্ছে এনশিওর করা। দ্বিতীয়ত হচ্ছে আমার যে পরিমাণ লোক দরকার লেআউটে, সেই পরিমাণ লোক আছে কিনা, যে পরিমাণ মেশিন আছে দরকার সেই পরিমাণ ঠিক আছে কিনা, তারপর আমার মেথড ঠিক আছে কিনা সেটা দেখা, এবং ওভারঅল হচ্ছে লেআউটের হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে এনভায়রনমেন্ট আছে এটাকে এনশিওর করার জন্য রিস্ক অ্যানালাইসিস প্লাস হচ্ছে আমরা কিউসিও রিপোর্টকে প্রাধান্য দেই আর কি। আচ্ছা কিউসিও রিপোর্টের উপরে হচ্ছে আমাদের কিউসিও একটা টিম থাকে, সেই টিমের মধ্যে ধরেন যে আমার ফার্স্ট থাকবে আই হচ্ছে এই কিউসিও টিমের হলো, সে হলো ড্রাইভার, তাকে সহায়তা করবে হচ্ছে মেকানিক টিম, তারপরে হচ্ছে আপনার হলো প্ল্যানিং এর লোকজন, তারপরে সুইং টেকনিশিয়ান, কোয়ালিটি, প্রোডাকশনের লোক, এরা মিলায় 7-8 জন মিলায় একটা হচ্ছে টিম হবে, যার ফলে আপনার এই কিউসিও রিপোর্টটা যখনই আপনি হচ্ছে চালু করবেন দেখবেন যে আপনার থ্রোপুট টাইম এবং আউটপুট গ্যাপটা কমে আসতেছে, এবং রাইট রাইট ফার্স্ট যেটা বলে আর কি, রাইট ফার্স্টটা হচ্ছে ডিউ টাইমে, থ্রোপুট টাইম খুব অল্প সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় আমরা মেনটেন করি, যেমন একটা স্টাইল শেষ হওয়ার ঠিক 45 মিনিটের পরেই 45 মিনিটের ভেতরেই দ্বিতীয় যে নতুন যে স্টাইলটা এটার হলো সে আউটপুট দেখাবে আর কি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কিউসি। আচ্ছা, তাহলে আমি যেটা এর মধ্যে একটু বুঝলাম, বা আমাকে যারা দেখছেন আপনারা ফেসবুক লাইভে যারা আছেন এবং যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমার সাথেই থাকেন, কমেন্টস করেন, ভালো বলেন মন্দ বলেন, গালি দেন, সেটাও দরকার। আপনি দেখছেন মানে আমাকে গালি দিচ্ছেন, আপনি না দেখলে তো আর গালি দিতে পারবেন না। আপনি দেখেন, ফিউচারে ভালো হবে। যারা গার্মেন্টস রিলেটিভ আমরা আছি তাদের জন্য মনে হচ্ছে যে এটা আমরা জানি, কিন্তু যারা নতুন যারা আসবেন আপনারা নিজের ফিউচার যদি প্ল্যান করেন যে আমি গার্মেন্টস আমার ফিউচার করব, তাহলে এই যে ভাই কথাগুলো বলছে খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনারা শোনেন। আপনি আমার লাইভে থাকবেন, আস্তে আস্তে আসবেন, আপনাদেরকে আরো অনেক মানুষের এর সাথে যুক্ত করব আমরা। প্রোডাকশন ম্যানেজারের কাজ কি, কোয়ালিটি ম্যানেজারের কাজ কি, একদম জিরো থেকে হিরো যেটাকে বলা হয়। তো আপনারা লাইভে থাকেন, কমেন্টস করেন, উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আরেকটা বিষয় ভাই আপনার কাছে জানার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমি এতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় দর্শক যারা আছেন যারা দেখতেছেন আমার ফেসবুক লাইভ, ওনাদেরও মনে হয় এই প্রশ্নটা যে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার একটা ইন্ডাস্ট্রিতে থাকা মালিকের জন্য বেনিফিটেড। যেই ফ্যাক্টরিতে আগে ইঞ্জিনিয়ার ছিল না, মানে আই ছিল না, সেই সময়টাতে দেখছি নির্যাতন ছিল এরকম। মন করা একটা টার্গেট দিয়ে দেওয়া হতো যে তোমার টার্গেট 300 পিস, অথচ হোক আর না, কিন্তু এখন আই আসবার পরে আমি যেটা দেখতেছি, আই এটাকে কস্টটা হিসাব করে, এটাকে যেন আপনাদের ভাষায় কি বলে, এটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন এন্ড সেভিংস। হ্যাঁ, আপনারা এই যে এই ক্যালকুলেশন করার পরে বুঝতে পারতেছেন যে এই প্রসেসটায় টার্গেট এত দিলে মালিকের লাভ হবে, বা এই টার্গেটটা হলে প্রোডাকশন হলে এটা মালিকের লাভ হবে, এটা চিন্তা আপনারা অলওয়েজ করে থাকেন। এটাকে এসএমবি হিসাবে আপনারা বের করে টার্গেটটা দিয়ে দেন। আগে কিন্তু এটা মন গড়া দিয়ে দিত, বলতে গেলে মন গড়া, কাগজ কলম ছিল না, এরকম ডাকতে ওটাই তোমার টার্গেট 150 পিস 200 পিস। কিন্তু এখন এটা যে রোধ হয়েছে, তো আপনি কি মনে করছেন যে একজন নতুন মানুষ গার্মেন্টসে আসলে ফিউচার ভালো হবে তার, আইতে যদি পড়াশোনা করে সে আসে, মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে যদি আসে, ফিউচার কেমন? আচ্ছা, যে নতুন আসতেছে তার জন্য খুবই ভালো। আয়ের গ্রোথ বলতে যতদিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আসে ততদিন আইদের কাজ করার সুযোগ এবং অপরচুনিটি অনেকগুলাই আছে। তো যেহেতু বাংলাদেশে হচ্ছে গার্মেন্টস র্যাপিডলি হচ্ছে গ্রোথ হচ্ছে অনেক বেশি, যখন গার্মেন্টসে আসি তখন গার্মেন্টসের সংখ্যা খুব কম ছিল, প্রায় 4,500। সেখান থেকে এখন প্রায় রেজিস্টার্ড করা গার্মেন্টসেই আছে হচ্ছে বিজিএম এবং বিকেএমই মিলে প্রায় 8,500 থেকে 11,000 11,000-এর মতো।
সুতরাং গার্মেন্টস ফ্যাক্টরি চালাইতে গেলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অপরিহার্য। তো কারো কোনো সংশয় নেই, এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জব সুযোগ হিসেবে, চ্যালেঞ্জ হিসেবে যদি নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে, আই থেকে কিন্তু এখন প্রোডাকশন ম্যানেজার বলেন, এজিএম বলেন, প্রোডাকশন হেড বলেন, সব আই থেকে হয়। কারণ আই হচ্ছে অনেক ক্যালকুলেটিভ, তো তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে যে কোনো ডিসিশন সে হচ্ছে খুব ভালোভাবে নিতে পারে, দ্রুত নিতে পারে। সেজন্য প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে এখন, যেগুলি গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে আই ড্রিভেন বা আই ড্রিভেন ছাড়াও মালিক বুঝতেছে যে হচ্ছে আই থাকাটা কতটা জরুরি। কারণ আই সবসময় হচ্ছে কস্ট সেভিংস এর উপরে ফোকাসটা দেয় এবং এটা নিয়ে কাজ করে। সুতরাং যারা নতুন আসতেছেন এটা চ্যালেঞ্জ হিসাবে নেবেন এবং ক্যারিয়ার সম্পর্কে কোনো ডাউট নেই আমি মনে করি, এবং একটা গ্রোথ যদি ভালো হয় ইনশাআল্লাহ সে ভালোভাবেই হচ্ছে তার ক্যারিয়ারকে ডেভেলপ লাস্ট করতে পারবে। ছোট্ট একটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যখন ইঞ্জিনিয়ারিং শেষ করলেন, আপনাকে ইউনিভার্সিটি থেকে কি কোনো সাপোর্ট দেওয়া হয়, যে মানে জবের ক্ষেত্রে এটা কি কোনো সাপোর্ট দেওয়া হয়? আর আপনি কোন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আসছেন? মূলত হচ্ছে আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করছি। তো আমাদের ভার্সিটিতে অনেকগুলি আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের মিল ট্রেনিং করানো হয়। আর ল্যাব ফেসিলিটিস বলতে আমাদের নিজস্ব ফেসিলিটিস আছে, যেমন হচ্ছে স্পিনিং থেকে শুরু করে সব ধরনের মেশিনারি ইকুইপমেন্ট সবগুলো আছে, যার কারণে আমরা হচ্ছে শিক্ষার্থী অবস্থায়, অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমরা হচ্ছে হাতে কলমে শিখছি। মানে জবে আসার জন্য, আসার আগেই এটা আসার জন্য প্রিপারেশন। কেউ ইউনিভার্সিটিকে সাপোর্ট করে কিনা, যে হয়তো অমুক বড় ভাই আগে চলে গেছে অমুক ইন্ডাস্ট্রিতে আছে, না, এই এরকম ধরনের কোনো হেল্প করে কিনা? এরকম তো হেল্প আমি আছে, কিন্তু আমি অতটা হচ্ছে সিনিয়রদের কাছে হেল্প নেইনি। তবে আমার কিছু ক্যারিয়ারের কিছু প্রফেশনাল ট্রেনিং এর ব্যাপারে আমি আমার কলিগ এবং আমার যে সিনিয়ররা ছিল তাদের কাছ থেকে হেল্প নেই। এবং এখনো যদি কোনো সমস্যা হয়, যেমন আমি অ্যাপারেলে কাজ করি, বাট হচ্ছে অনেক ফেব্রিকেশন দেখা যাচ্ছে যে আমি কাজ করতে গেলে আমার ফেব্রিকেশন অনেকগুলো কনস্ট্রাকশনাল কিছু চেঞ্জ আসে, এবং চেঞ্জ হওয়ার কারণে কিছু সমস্যা হয়, সুইং এ কিছু সমস্যা হয়। সেক্ষেত্রে আমার সিনিয়র জুনিয়র যারা আছে, যারা এক্সপার্ট আছে, তাদের আমি শরণাপন্ন হই। ক্ষেত্র বিশেষে স্যারদের হেল্প শরণাপন্ন হই এবং স্যারদের পরামর্শ ক্রমে আমরা কাজ করি আর কি। পড়াশোনা শেষ করার সময় মানুষ কিন্তু আগে একটা চিন্তা করে যে আমি গাইডলাইন আছে যে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করব, মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করব, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এক জায়গায় দাঁড়ায় যায় যে আমি এটা পড়াশোনা শেষ করে চাকরি হবে তো, আমার জব হবে তো। আমি বলতে শুনছি এরকম ইউনিভার্সিটিও নাকি হেল্প করে, যে হয়তো আপনি যে ইয়ারে পাশ করে আসছেন, হয়তো আপনি একটা ভালো একটা অর্জনে আসেন, যারা জুনিয়র আছে যারা পাশ করে বেরোচ্ছে, হয়তো যোগাযোগ ফোনে হয় কিনা যে হ্যাঁ জায়গা খালি আছে, জাস্ট মানে এটাকে কি বলে, এন্ট্রি লেভেলে জব এন্ট্রি নেওয়ার জন্য সিনিয়রদের হেল্প অবশ্যই দরকার আছে এইটুকু আমি আমি মনে বলতেছি করি। যে জব নিতে হবে, মানে জব আপনি করে দেবেন এরকম না, সন্ধান দেওয়া যেটাকে বলা হয় যে না, হ্যাঁ আমাদের এখানে সার্কুলার সিনিয়র আছে। জুনিয়র এটা থাকলে হয় কি, আমাদের একটা হচ্ছে ইয়া, একটা বলেন যে আমাদের যে ইয়া আছে কি বলে, বড় ভাইদের যে আমাদের যে জানাশোনা আছে, বিভিন্ন ধরনের আমাদের গ্রুপ আছে, কমিউনিকেশনটা যেটা, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, কিংবা আমাদের যে আমরা রিউনিয়ন করি, তারপর হচ্ছে বিভিন্ন যারা সিনিয়র আছে তাদেরকে যোগাযোগ রাখি। হ্যাঁ, তো আমার মনে হয় যে সিনিয়রদের সাথে যোগাযোগ করলে ওনারা অনেক ভালো গাইড করতে পারে এবং ভালো জবের সন্ধান দিতে পারে। যেমন আমার এখানে যদি মনে হয় যে একজন ছেলে লাগবে, তো দেখা গেল কি যে আমি যদি এই অর্গানাইজেশনে আমি ভালো করি, সেক্ষেত্রে আমার যে ম্যানেজমেন্ট আছে তারা জিজ্ঞেস করে, যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, সেটা বলতেছি। তো বলে যে তাহলে তোমার ইউনিভার্সিটি থেকে ভালো যদি ছেলে থাকে এরকম, তাহলে দিয়ে দাও। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাদের যেগুলো জুনিয়র আছে, যারা কোয়ালিফাইড যারা আছে, তাদেরকে আমরা হায়ার করি আর কি। তো এক্ষেত্রে দেখা গেলো যে ভার্সিটি রেপুটেশনও ভালো থাকলো, আবার হচ্ছে একটা ছেলেরও জব হয়ে গেল, এইভাবে কিন্তু জব হয়। আচ্ছা আচ্ছা। তো জব হওয়ার ক্ষেত্রে সিনিয়র কলিগ এবং আশেপাশে যারা বড় হয়ে আছে তাদের গুড টাচে থাকতে হয় আর কি। আচ্ছা,
তো আমি এটা বুঝতে পারলাম যে আইতে আসলে ফিউচার ভালো হবে, খারাপ না। ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। আমিও চাচ্ছি যে শিক্ষিত ছেলেমেয়েরা যখন জবে আসে, আগে গার্মেন্টসের পরিবেশ যে একটা অনেক দুঃসহ পরিবেশ ছিল, এখন সেটা নাই। এখন শিক্ষিত যারা আপনারা যখন লাইনে মানে এখন যখন আসছেন, তো পরিবেশ আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আশা করি যে আগামীতে আরো ভালো পরিবেশ হবে। যাই হোক, এখানে অনেক কমেন্টস করছেন, কমেন্টস গুলো যাই হোক ভালো লাগছে। কেউ ভালো কমেন্টস করেছেন, কেউ বা মন্দ কমেন্টস করছেন। তো যে যা হোক করেছেন, মানে লাইভটা দেখেছেন। তো আপনার এই কমেন্টস এর উত্তরগুলো আমি আপনাদের ইতে দিয়ে দেবো, ইনবক্সে দিয়ে দেবো। তো এক বড় ভাই কমেন্টস করছে যে 14 সালের আগে তো আই ছিল না, তাহলে গার্মেন্টস এর মালিক তো তাহলে কি লস করছে? তো তো খুব ভালো কোশ্চেন যে বড় ভাই কোশ্চেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভাইয়া, যখন গার্মেন্টস মালিকরা 14 সাল বা তার আগে যে গার্মেন্টস এর মালিকরা ছিলেন, সে সময়ের হচ্ছে যে ওভারহেড আর বর্তমানে যে ওভারহেড, তো আপনি ব্যবসা যদি করেন সেক্ষেত্রে 2014 সাল আর এটা হচ্ছে 2025 সাল, তো এখন মার্কেট কিন্তু অনেক কম্পারেটিভলি হচ্ছে অনেক প্রতিযোগিতা বাড়তেছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে আই ডেফিনেটলি লাগে। তো আমার মনে হয় যে হচ্ছে 2014 সালে যে লেবার কস্ট ছিল বা আদার যে কস্ট, লেবার কস্ট বলেন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট বলেন, সেখান থেকে এখন কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে গেছে। 2014 সালে মোস্ট প্রবাবলি তখন হচ্ছে সর্বনিম্ন বেতন 14,500 টাকা ছিল, এবং সর্বোচ্চ সম্ভবত আমি ঠিক জানি না, এটা একটু পার্শিয়ালি যাইতেছি আর কি, 2300 থেকে 2400 টাকার ভেতরে বা 2700 টাকার মতো হবে। সেখানে কিন্তু এখন অলমোস্ট আমাদের স্যালারি, একটা সিনিয়র অপারেটর আমি যদি ইনক্লুড করি, অলমোস্ট আমাকে হলো 14,000, 14,500 থেকে 15,500 টাকা দিতে হয়। সেক্ষেত্রে এগুলি অ্যানালাইসিস করলে তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে ডেফিনেটলি এখন চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জটাকে হচ্ছে রিক্যাপ করার জন্য এবং ব্যবসাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আয়ের দরকার আছে। ধন্যবাদ। ধন্যবাদ। যিনি কমেন্টস করেছিলেন, ভালো লাগলো যে আপনি দেখতেছেন। ভাই দেখতে থাকেন, গার্মেন্টস এর প্রতিটা ডিভিশন নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন, সাথে থাকবেন। লাইভ শেষ করছি। খোদা হাফেজ। আমার কি ভালো থাকেন, সামনে সুস্থ কি থাকেন, ক্যামেরা নিরাপদ আনতেছে? থাকেন। ক্যামেরা কি আমাকে দেখতে পাইতেছেন না?